আনোয়ার হোসেন পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী। তার স্বজনরা জানান, জুয়েলারির দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় 6 রাউন্ড গুলি করে তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করা হয়। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চাবির জন্য যান 3 তলায়, যার পরে হ্যাঁ 3 তলায় গেছে। আমি 3 তলায় যাইয়া বাড়িয়ে লাগো, দরজা পিটাইতে এরা কোনো সারা শব্দ নাই, কেউ গেট খুলে নাই। দুইটা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আমরা ফাইন মধ্যে মারছে। দুইটা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 60টা লাগছে। ঘটনার পরপরই হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িয়ালা ও বনশ্রী সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটাও এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই, এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। এদিকে একই সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। এ সময় রিকশায় করে যাওয়া যাত্রীদের আটকে ছিনতাইকারীরা ছিনিয়ে নেন সবকিছু। এ সময় মিরপুরে 1-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেত্রীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তখন এর প্রতিকার ও সমাধান চেয়ে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা নেমে আসে শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা। এমন অবস্থায় গভীর রাতে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে, যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস। পদত্যাগের বিষয়ে বলেন, যে কারণে দাবি করা হচ্ছে তা পূরণ করলে আর পদত্যাগের প্রশ্ন উঠবে না। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি দেখা যাবে। সেই সাথে যে জায়গাতেই আওয়ামী দোসর ও সন্ত্রাসীরা থাকুক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সবসময় এই ডেভিড হান্ট, আতাউর নিয়ন, এখন ঢাকা। কঠোর ব্যবস্থা। জঙ্গি নাটক সাজিয়ে গুম, রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় সিদ্ধহস্ত আলেপ উদ্দিন ছিলেন র্যাব 11-র কোম্পানি কমান্ডার। তার বিরুদ্ধে রয়েছে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। আওয়ামী লীগের আস্থাভাজন হওয়ায় শেখ হাসিনার হাতে পেয়েছিলেন পিপিএম ও বিপিএম পদক। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আলেপের হাতে নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 1/2 শতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। আলেপ উদ্দিন মানুষের চেহারায় এক ভয়ঙ্কর অমানুষ। জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষকে গুম, রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় যিনি ছিলেন সিদ্ধহস্ত। র্যাব 11-র কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করা এই আলেপ ছিলেন পুলিশের এএসপি। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারার দক্ষতার কারণে সে ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন। আলেপ উদ্দিন পিপিএম। মূলত জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পরই আলেপ হয়ে ওঠেন নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। জানা যায়, নিজেকে জল্লাদ ও টার্গেট শুটার নামে পরিচয় দিতে গর্ববোধ করত এই আলেপ। অপরাধী অলওয়েজ অপরাধী। বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা ব্যবসায়ী মতের অমিল হলে কেউই বাদ যেতেন না তার নির্যাতনের হাত থেকে। শুধু গুমি নয়, রেহাই পায়নি এক আসামির বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীও।
স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে স্ত্রীকে একাধিকবার করা হয় ধর্ষণ। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। জঙ্গি নাটক সাজিয়ে স্ত্রী সন্তানকে ধরে এনে নির্যাতন ও ভয় দেখিয়ে মন গড়া জবানবন্দি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের খুশি রাখতেন এই আলেপ। নির্যাতনের শিকার হওয়া ভয়ঙ্কর সেসব বর্ণনার কথা এখন টেলিভিশনকে জানান বেশ কয়েকজন ভুক্তভোগী। ক্রসফায়ারের ভয় দেখানো হতো, বিভিন্ন লোকের নাম বলতে বলা হতো। আসলে তো আমরা জঙ্গি ছিলাম না। চেয়ারে বসিয়ে মাটির সাথে শোয়া, বুকের উপরে পা দিয়ে, তারপরে লাঠি দিয়ে খোঁচাইয়া আমি নিস্তেজ হয়ে যেতাম। এরপর আবার একটু পানি খাওয়াতো। জানের হুমকি তো দেই, আর বউ পোলাপন দেখবি না, বেল শেষ। পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আলেপের বিরুদ্ধে গুমের অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার গুমের নাটক, জঙ্গির নাটক, সবগুলা নাটক মঞ্চায়নের সময় হচ্ছে তার র্যাব 11-এর চাকরিকালীন সময়ে। আলেপ উদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব 11। র্যাবের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে গুম, বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ সহ বড় অভিযোগ থাকা সত্ত্বেও খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ও পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম ও বিপিএম। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের মদতপুষ্ট থাকা ও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার অংশ হিসেবে এই কর্মকর্তাকে শাস্তি না দিয়ে দেওয়া হয়েছিল সম্মাননা, আর তাতেই সে বেপরোয়া হয়ে উঠেছে আরও বেশি। এই ধরনের অভিযোগ তো আসলে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর পর্যায়ের অভিযোগ। এই অভিযোগের যাতে পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা। দরিদ্র পরিবারের সন্তান আলেপুদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থাতেই জড়ান ছাত্রলীগের রাজনীতিতে। পুলিশে যোগ দেওয়ার পরই কুড়িগ্রামে তার এলাকায় শুরু হয় আধিপত্য বিস্তার। তিস্তা কুড়িগ্রাম রেলপথের জমি দখলের অভিযোগও পাওয়া যায় তার পরিবারের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমনে যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকায় কাজ করেন র্যাবের এই কর্মকর্তা। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 13 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সুষ্ঠু বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রাজধানীর প্রায় সব সড়কে দুপাশেই তারের জঞ্জাল। ইন্টারনেট, ডিশ, টেলিফোন লাইনগুলো জড়িয়ে আছে একসঙ্গে। বছর পর বছর এসব তার জমে রূপ নিয়েছে স্তূপে। ফলাফল, যে কোনো দুর্যোগে আধুনিক যন্ত্র থাকার পরেও সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না ফায়ার সার্ভিস। বছরের পর বছর এসব অপসারণ নিয়ে কথা হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী। কবে এই সংকট নিরসন হবে জানে না কেউই। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। 2024-এর 29শে ফেব্রুয়ারি আগুন লাগে বেলি রোডের একটি রেস্টুরেন্টে। সময় মতো ফায়ার সার্ভিস পৌঁছলেও সড়কে ছড়িয়ে থাকা তারের জঞ্জালে ব্যাহত হয় উদ্ধার অভিযান, বাড়ে ক্ষতির পরিমাণও। এ ধরনের আরও দুর্ঘটনা প্রায় ঘটছে নগরীতে। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণ করে তুলছে নগর জীবন। চলার পথে বৈদ্যুতিক ও সড়কবাতির খুঁটির গা ঘেঁষে ঝুলছে জটলা পাকানো এসব তার। জানালার পাশে কিংবা রাস্তার উপরে ডিশ, টেলিফোন এবং ইন্টারনেটের তার পেঁচিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অবস্থা। এমন বাস্তবতায় একদিকে বেড়েছে ঝুঁকি, সাথে ঘটছে সৌন্দর্যহানিও। এগুলো দেখতে একটা অসুন্দর, তাছাড়া সিকিউরিটির একটা ব্যাপার আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বের কোনো দেশে এইভাবে আর নাই, এইখানে বাংলাদেশে এইভাবেই আছে। নগর জুড়ে ছড়িয়ে থাকা এসব তারের জঞ্জালের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় ফায়ার সার্ভিসকে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব তার ছিঁড়ে কখনো কখনো ঘটে দুর্ঘটনা। আমরা যখন কোনো দুর্ঘটনা ঘটে, অগ্নি দুর্ঘটনা ঘটে, তখন আমরা গাড়িগুলি নিয়ে যাই। তো যাওয়ার পথিমধ্যেও কিন্তু এই সমস্ত ক্যাবেল আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের গাড়িগুলোর হাইট সাধারণ গাড়ির হাইটের চেয়ে একটু বেশি, আপনারা জানেন। তো আমরা কিন্তু তখন ওই তার কেটে কেটে আমাদের যাওয়া লাগে, এতে সময় ক্ষেপণ হয় এবং সমস্যা সৃষ্টি হয়।
ক্যাবেল অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠনগুলো এই জঞ্জালের দায় নিতে নারাজ, চাপিয়ে দেন বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার উপর। অ্যাক্টিভ শেয়ারিং মানে আমরা হয়তো 100 আইএসপি একটা ক্যাবেলের মাধ্যমে আমরা সেবা দিব। 100 আইএসপি যখন আমি একটা ক্যাবেল দিয়ে ইউজারের দোরগোড়ায় পৌঁছাবো, তখন বিটিআরসির বা আমাদের সরকারের একটা অনুমোদন লাগে অ্যাক্টিভ শেয়ারিং অনুমোদনটা বর্তমানে নাই বিদায় আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্যাবেল টানতে হচ্ছে। নানা উদ্যোগ সত্ত্বেও তারের জঞ্জাল থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। কবে হবে সংকট নিরসন? কে নিবে স্থায়ী সমাধানের উদ্যোগ? পাইলট প্রজেক্ট হিসাবে আমরা একটা ওয়ার্ডে এই কাজগুলি আমরা শুরু করব, যে আমরা কিভাবে তারগুলিকে আরো ডিসিপ্লিন ওয়েতে মাটির নিচ দিয়ে তারগুলিকে নেওয়া যায়, উপরে যেন ঝুলানো তার না থাকে। আউটকামের উপর ডিপেন্ড করে আমরা অন্য জায়গায় আমরা হয়তো ইমপ্লিমেন্ট করার জন্য স্টেপ নিতে পারবো। নগরবিদরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতা আর সদিচ্ছার অভাবের কারণে নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের অধীনেই আসলে সকল সেবা সংস্থাকে কাজ করার কথা, তো সেটা না হওয়াতেই কিন্তু যত ধরনের বিপত্তি। অবশ্যই কর্পোরেশনকে লিড নিতে হবে এবং অন্য যত ধরনের সেবা সংস্থা আছে তাদের লিডারশিপ মানতে হবে, কিন্তু কেউ কাউকে মানব না, এটা যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের নিরাপত্তার ঝুঁকির সাথে সাথে প্রচুর হতাহতের ঘটনা আগেও ছিল, সামনেও বাড়বে। এই জন্য অবশ্যই সকল সেবা সংস্থাকে এক ছাতার নিচে আসার কোনো বিকল্প নেই। আমার আশেপাশের কুণ্ডলি পাকানো তারের জটলার দৃশ্য মতিঝিল বাণিজ্যিক এলাকার। এখানকার মতো রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারের জটলা একদিকে নগরবাসীর জীবন যেভাবে করছে ঝুঁকিপূর্ণ, তেমনি সৌন্দর্যহানি করছে শহরের। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু নগর পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সিটি কর্পোরেশন থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অন্যতম হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক প্রত্যয়নপত্র এবং উত্তরাধিকার সনদ। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেট সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় গুরুত্বপূর্ণ এসব সেবা প্রত্যাশী ভোগান্তিতে পড়েছেন। যদিও সিটি কর্পোরেশনের দাবি এ সমস্যা সাময়িক হলেও তা সমাধানে চেষ্টার কমতি নেই তাদের। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। আইডি কার্ড বানাইতো বলতে এখন হেরে তার জন্ম নিমন্ত্রণ লই আইতো, তার জন্ম নিমন্ত্রণ লই আইছে, তার মাঠটা লই আইতো, তার মাঠটা লই আইছে, এখন তার বাপরটা লই আইতো। জন্মসনদ আনতে গিয়ে এভাবেই নিজের বিড়ম্বনার কথা বলছিলেন সিলেট নগরীর 18 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। ভোগান্তির এই চিত্র পুরো নগরীর সব ওয়ার্ডেই। গেল 19 আগস্ট মেয়র ও 26 সেপ্টেম্বর 42টি ওয়ার্ডের কাউন্সিলর অপসারণের পর থেকেই এমন দুর্ভোগের শিকার নগরীর সেবা প্রত্যাশীরা। সংকট নিরসনে নগরীর বিভিন্ন সরকারি দপ্তরের 13 জন কর্মকর্তাদের ওপর অস্থায়ী দায়িত্ব দেয়া হলেও মেলেনি সুফল। দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ইজিলি যে একটা নাগরিক, তার যে একটা রাইট আছে জন্ম সনদ পাওয়া, মৃত্যু সনদ পাওয়া, তার সন্তানরা পাওয়া বা ওয়ারিশ নামার ক্ষেত্রে একটা ডেথ সনদ লাগে মাস্ট, জনগণ এটার মধ্যে মানে একটা ব্যাপক ভোগান্তির মধ্যে আছে। জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশনগুলোতে, মেয়র নেই, সিটি কর্পোরেশন নেই, যে তার যে বিকল্প দেয়া হয়েছে সেগুলোতে আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর পাশাপাশি নাগরিক প্রত্যয়নপত্র, জন্ম ও মৃত্যু সনদ সহজে প্রাপ্তিতেও বড় বাধা অনলাইন সার্ভার সংক্রান্ত জটিলতা। এখানে আসলে সবাই বলে সার্ভার ডাউন, এই ডাউন, সেই ডাউন। উকিলের সত্যায়িত করা লাগতেছে, সত্যায়িতর যে কাগজপত্র, ওয়ার্ডের 2 জন সাক্ষী লাগতেছে, আরও কবরস্থানের কাগজপত্র লাগতেছে। আমি মৃত্যু সনদ হসপিটালে মারা গেল ওই কাগজটা নিয়ে আসতেছি, তাতেও হচ্ছে না। সার্ভার জটিলতা সহ ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় আগের চেয়ে বর্তমানে বেশি সময় লাগছে বলে স্বীকার করেন খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। তবে এ সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক বলে দাবি করছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা তো আপনাকে চিনে না, তারা তো এটা একটু যাচাই বাছাই করবে, তারা একটু এনকোয়ারি করবে, তারপরে দিবে, যে কারণে একটু সময় ক্ষেপণ হচ্ছে। যদিও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ সমস্যার সমাধান সহজে হবে না, বরং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্নের পরামর্শ তাদের। এটা হয়রানি মানসিকভাবে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে, সব ধরনের হচ্ছে। তাই অনতিবিলম্বে আমরা মনে করি যে এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা সবচেয়ে ভালো। দাপ্তরিক ও সকল কারিগরি জটিলতা এবং দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরীর লাখো মানুষের। সন্দীপন শুভ, এখন, সিলেট। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
উদ্বোধনের 1.5 বছর পরও চালু করা যায়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। এ কারণে রেলপথটি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যও শুরু করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও রেলপথটি বুঝে নেয়নি সরকার। এই অবস্থায় কার্যত অলস পড়ে আছে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল কাঙ্ক্ষিত রেলপথটি। আরও জানাচ্ছেন আজুল সঞ্জয়। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে প্রায় 1.5 বছর আগে উদ্বোধন হয় আখাউড়া আগরতলা রেলপথ। তবে তখনও পুরোপুরি শেষ হয়নি অবকাঠামোগত কাজ। সবশেষ গেল অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলেও কোনো কাজে আসছে না 12.24 কিলোমিটারের এই রেলপথটি। এরই মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পণ্য আমদানি রপ্তানির অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনে রেলপথ চালুতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে চলমান পরিস্থিতিতে রেলপথটির বাংলাদেশের 6.78 কিলোমিটার অংশ সরকারকে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় দ্রুত এ রেলপথে পণ্য বাণিজ্য শুরু করতে চান ব্যবসায়ীরা। জানান, রেলে সাশ্রয়ী খরচে পণ্য আনতে পারলে ভোক্তারাও সুফল পাবেন। তার পণ্য সামগ্রী যদি আমরা রেল সংযোগের মাধ্যমে আসতে পারি তখন ভোক্তারা সুবিধা হবে। বাজার স্থলবন্দর যদি পরে 5 টাকা, তাইলে আমরা সাধারণত 4 টাকা, একটা উদাহরণস্বরূপ 4 টাকা পড়বো। 1-2 বছর আগে থেকে এটা শুরু হওয়ার কথা। দুই দেশের জন্য লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশ অনেক লাভবান হবে। তাই আমরা চাই যে সকল জটিলতা দূর করে প্রতি সপ্তাহে যেন রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। আর দ্রুত সময়ের মধ্যে এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। হ্যান্ডওভার করে দেওয়ার পর্যায়ে আছে আর কি, কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত। এটা আসলে ইন্টারন্যাশনালি এটা বসে হয়তো বা তারা সিদ্ধান্ত নেবে আর কি। বড় বর্ডার একটা রেলওয়ের একটা বিশাল ফাংশন এখানে, যদিও রাস্তাটা মাত্র 6 কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু আপনার বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা এখানে আছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। বাংলাদেশ অংশের রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 241 কোটি টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। মেহেরপুরে প্রতি বছরই বাড়ছে থাই পেয়ারার চাষ। স্বাদে ও পুষ্টিতে ভরপুর হওয়ায় সারা বছরই বাজারে রয়েছে চাহিদা। ফলে দামও ভালো পাচ্ছেন স্থানীয় চাষিরা। চলতি বছর জেলায় থাই পেয়ারার প্রায় 50 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুর থেকে মুজাহিদ আল মোনার তথ্য ছবিতে বিস্তারিত। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক লাভলু মিয়া চলতি বছর 12 বিঘা জমিতে পেয়ারা গাছ লাগিয়েছেন তিনি, যেখানে প্রতি বিঘায় খরচ হয়েছে 70 থেকে 80 হাজার টাকা। তবে এখানে উৎপাদিত পেয়ারা বিক্রি করতে পারবেন 2.5 থেকে 3 লাখ টাকায়। গাছ লাগানোর আপনার 6 মাস পরে ফল পাওয়া যায়। সেখন তো কম থাকে, তো কিন্তু 1 বছর 1.5 বছর পরে পরিপূর্ণটা ঠিক মতন ফলটা আসে, সেখন লাভটা ঠিক মতন হয়। 20 বছর ধরে পেয়ারা চাষ করেছি। এই মনে করেন আমি 12 বিঘা জমি কিনেছি। শুধু লাভলু মিয়া নন, জেলার অনেকেই এখন ঝুঁকছেন দেশীয় এই ফল চাষে। মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় ফলনও হচ্ছে ভালো। এছাড়া সারা বছর চাহিদা থাকায় দামও ভালো মিলছে বলছেন স্থানীয় চাষিরা। আমি বর্তমানে আমার বন্ধুর সাথে 4 বিঘা চাষ শুরু করছি, আর এরপর আমরা আরো চেষ্টা করছি আরো এই চাষটা বৃদ্ধি করবো আস্তে আস্তে। জাত ভেদে মিষ্টতা কম বেশি আছে, তবে থাই 3 জাতের পেয়ারাটা সবচেয়ে টেস্টফুল এবং গাছে ধরে বেশি। মেহেরপুরের পেয়ারা খুবই সুস্বাদু। এটা ঢাকাতে, বরিশালে বিভিন্ন জায়গায় যায়, ব্যবসায়িকরা নেয়। প্রতিদিন ভ্যানে করে 200 কেজি 100-200 কেজি করে পেয়ারা নিয়ে যায়। তো দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে আমাদের 10 টাকা 15 টাকা করে লাভ থাকা যায়। কৃষি বিভাগের তথ্য বলছে মেহেরপুরে 147 হেক্টর জমিতে বিভিন্ন জাতের থাই পেয়ারার বাগান রয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 6468 টন পেয়ারা, যাতে বাণিজ্য হবে 49 কোটি 80 লাখ টাকার বেশি। আমাদের পেয়ারা প্রায় 147 হেক্টর পেয়ারা আছে। পেয়ারা যে সুবিধাটা কমপক্ষে 3 বার এটা বিয়ারিং হয়, তাই সেক্ষেত্রে চাষিরা 3 টাইমস তারা পেয়ারাটা পায় এবং বাজারে ভালো একটা দাম আছে। এখন বর্তমানে 100 টাকা কেজি।
পেয়ারা বাগানের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো আমরা ছোট ছোট করে বেড করে সবজি বা একানি জাতীয় একটা ফসল আছে যেগুলো করলে অনেক লাভবান করা যায়। সাথী ফসল হিসাবে সারা বছরই একটা কিছু পাওয়া যায়, আর সাথে তো পেয়ারা থাকছে। আর পেয়ারাটা এমন একটা ফল যেটা হচ্ছে সবারই খাওয়ার জন্য হচ্ছে খুব উপযোগী এবং ভিটামিন সি সমৃদ্ধ। গেল বছর এই জেলায় ১৩৫ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়, যেখান থেকে উৎপাদন হয় ৬,০০০ টন পেয়ারা আর বাণিজ্য হয় ৪৫ কোটি টাকা। একাধিকবার মেয়াদ বাড়িয়েও ৬ বছরেও শেষ হয়নি ৫০ শয্যার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। জরাজীর্ণ টিন শেডে ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের দুর্ভোগ। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের এক অবহেলিত জনপদ হাইমচর। চরাঞ্চল প্রধান এই উপজেলার প্রায় ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবার মান উন্নয়নে ২০১৯ সালে ৫০ শয্যা বিশিষ্ট এই ভবন নির্মাণ কাজ শুরু হয়। ২ বছর মেয়াদী এই প্রকল্পের ৬ বছর অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে ন্যূনতম সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদের মানুষ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট জরাজীর্ণ টিনশেডের হাসপাতালের পাশে নির্মাণ করা হয় ৪ তলা বিশিষ্ট দুটি ভবন। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে উন্নত সেবার প্রত্যাশায় বুক বাঁধেন মেঘনাপাড়ের এ জনপদের মানুষ। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে উন্নত সেবার বদলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় চরের মানুষের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ২০১৯ সালে চাঁদপুরের হাইমচরে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। হসপিটালটা মডেল হসপিটালটা করা হয়েছে, এটা এখনো শুরু করা হয়নি। যদি এটা করা হতো তাহলে আমরা সব দিক দিয়েই মনে করেন যে উপকৃত হতাম। চাঁদপুর বা ঢাকা ওইসব জায়গাতে আমাদের যেতে হতো না, আমরা এখানে ওই ট্রিটমেন্টটা পেতাম। এখানে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে, অপারেশন থিয়েটার তো দূরের কথা, রক্ত পরীক্ষারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক সময় চিকিৎসা না পেয়ে পথেই মারা যায় অনেক রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের সেবার আসলে খুবই মান খুবই নিম্ন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সমস্যা বিলম্ব করে বা পরীক্ষাগুলো নাই। উন্নত চিকিৎসার অভাবে মানুষকে চাঁদপুর রেফার করা হয়, রেফার করার সময় অনেকে পথে মারা যাচ্ছে। প্রায় ২৭ কোটি টাকা বাজেটে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশন। হাসপাতালের আধুনিক ভবন নির্মাণের জন্য পুরনো ভবনের অর্ধেক ভেঙে ফেলা হলেও শেষ হয়নি নতুন ভবনের কাজ। ২ বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ ৬ দফা বাড়ানো হলেও ৮০% কাজ সম্পন্ন হওয়ার পর ২০২৪ সালে হঠাৎ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। জায়গা সংকুলন না হওয়ায় যত্রতত্র সেবা নিচ্ছেন রোগীরা। পুরনো ভবন, পানি পড়ে জরাজীর্ণ, দেওয়াল খসে খসে পড়তেছে। আমরা চেষ্টা করতেছি তার মধ্যে যে কোনো ধরনের রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে শুরু করে ভর্তি রোগী থেকে শুরু করে আমরা সব রকম সেবা দিতে। রোগীদের চিকিৎসা সেবা দিতেই হবে। এই কারণে হচ্ছে আমরা বিভিন্ন অফিস রুমগুলিরে আমরা ছোট ছোট অফিস রুমগুলিতে ৬ বেড, ৪ বেডের ৫ বেড এরকম ওয়ার্ড বানিয়েছি। এদিকে জনবল সংকটেও ভুগছে হাসপাতালটি। ১২৩ জন চিকিৎসক কর্মচারী থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ৬৭ জন। বিশেষ করে অ্যানেস্থেসিয়া ও সার্জারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শুধু হাসপাতাল ভবনই নয়, চিকিৎসক ও নার্সদের থাকার জন্য নির্মিত ৬টি ভবনের কাজও অসম্পন্ন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, নতুন প্রকল্প অনুমোদন পেলে কাজ আবার শুরু হবে। ভবনটা না হওয়ার কারণে আমাদের ল্যাবের যে কাজগুলো, যেমন আমাদের সেল কাউন্টার মেশিন নেই, এখানে চরের যে রোগীগুলো আসে কষ্ট করে এত দূর থেকে, সেই রোগীগুলোকে আমরা ঠিকমতো কোনো টেস্ট করতে পারি না। তাদেরকে কোনো টেস্ট করতে তাকে বাইরে দিয়ে টেস্ট করতে হয়। অজ্ঞাত কারণে ঠিকা প্রতিষ্ঠান কাজটি ফেলে রেখে চলে যায়। বাকি কাজ শেষ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। ওপির অনুমোদন সাপেক্ষে আশা রাখি এই কাজটি বাকি কাজ শেষ করে জনস্বার্থে চালু করার জন্য আমরা উদ্যোগী হব। ১৭৪ কিলোমিটার আয়তনের এই উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের অসম্পূর্ণ ভবনের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি জনবল সংকট দূর করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দাবি সাধারণ মানুষের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। তাপমাত্রার পরিবর্তনের সাথে বেড়েছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতাজুর রহমান।
দর্শক, আমরা আবারও ইমতিয়াজুর রহমানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, তবে আপাতত কারিগরি ত্রুটির কারণে তার সঙ্গে যুক্ত হতে পারছি না। এখন সকালে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দশকে প্রথমবার অবরুদ্ধ পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করল ইসরায়েল। এতে আরও তীব্র হলো অঞ্চলটি জুড়ে সামরিক অভিযান জোরদারের শঙ্কা। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বাড়িঘর গুড়িয়ে দিয়ে অন্তত 40,000 বাসিন্দাকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। তেল আবিবের কাছে বৃহস্পতিবার 3টি বাসে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে কেউ হতাহত না হলেও 90-এর দশকে ফিলিস্তিনি বিপ্লবের সময় জেরুজালেমে বাসে আত্মঘাতী হামলার রক্তক্ষয়ী অতীত মনে করেই সতর্ক ইসরায়েল সরকার। এমন পরিস্থিতিতে অবরুদ্ধ পশ্চিম তীরে শুক্রবারই 3টি অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করে ইসরায়েল সেনাবাহিনী। তবে এখানেই শেষ নয়। 2002 সালে বিভিন্ন ফিলিস্তিনি শহরে বড় পরিসরে সামরিক অভিযান অপারেশন ডিফেন্সিভ শিল্ড পরিচালনার সময় প্রথমবার পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছিল ইসরায়েল। 2005 সালে দ্বিতীয় ইন্তিফাদা শেষে ট্যাঙ্ক প্রত্যাহারের 20 বছর পর রোববার ফের অঞ্চলটিতে সাঁজোয়া ট্যাঙ্ক পাঠায় সেনাবাহিনী। এর মাধ্যমে পুরো পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদারের শঙ্কা সত্যি প্রমাণ করল ইসরায়েল। নিশ্চিত করেছে অবরুদ্ধ পশ্চিম তীরের অন্যতম সংঘাতপূর্ণ জেনিনের কাছে কয়েকটি গ্রামে অভিযানের খবরও। গাজায় যুদ্ধের 15 মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও দখলদারদের হামলায় প্রাণ গেছে 900-র বেশি ফিলিস্তিনির, আহত হয়েছে আরও প্রায় 7,000 মানুষ। গেল জানুয়ারিতে উপত্যকায় অস্ত্রবিরতি কার্যকরের সময় থেকেই পশ্চিম তীরে নজর সরায় যুদ্ধবাজ ইসরায়েল। পশ্চিম তীরের উত্তরে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত প্রাণ গেছে 1/2 মানুষের। সন্ত্রাস বিরোধী অভিযানের নাম দেয়া হলেও পশ্চিম তীরের বাড়িঘর স্থাপনা গুড়িয়ে দিয়ে অন্তত 40,000 বাসিন্দাকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। জেনিনের পাশাপাশি তুলকার্ম আর নূর আল শামসেও চলছে সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান। জাতিসংঘ বলছে চলমান এ অভিযান 2 দশকের বেশি সময় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সামরিক অভিযান। ومرة واحدة هيك نزلوها مسحوها عن الأرض، مسحوا معها كل ذكرياتنا وكل اللي عشناه فيها والأيام الحلوة فيها والمرة. ما بنعرف احنا يعني 23 يوم تركنا بيوتنا، ما بنعرفش شو اللي قاعد بيصير. هي مهدمة، هي موجودة، هم سرقوا المحتويات اللي موجودة في البيوت، ما حدا بيعرف. গেল বছর জুলাইয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশকের অবরোধ অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সকল দখলদারদের সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। আদালতের এ নির্দেশনা উপেক্ষা করেই দখলকৃত অঞ্চলে সেনা অভিযানের পরিধি ফের বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। পোপের নিয়োগ থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রেই মানতে হয় বেশ কয়েকটি নিয়মকানুন। পোপের মৃত্যুর খবরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভ্যাটিকান। এর পরপরই শুরু হয় নতুন পোপ বেছে নেওয়ার প্রক্রিয়া। সেখানেও পার করতে হয় কয়েকটি ধাপ। ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বও থাকেন। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাও তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। খ্রিস্ট সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু 266তম পোপ ফ্রান্সিস 2013 সালে নিয়োগ পান। বিশ্বের 120 কোটি ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে নিজেকে তিনি তুলে ধরেন বহুমাত্রিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে। প্রায় 1300 বছরের মধ্যে প্রথম অ-ইউরোপীয় পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়। পোপের মৃত্যুর খবর বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার রিয়াজ রয়েছে ভ্যাটিকান সিটিতে। কার্ডিনাল ক্যামেরল্যাঙ্গোরের সামনে একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করেন। এরপর পোপের নাম ধরে 3 বার ডাকা হয়। সাড়া না মিললে অফিসিয়ালি মৃত্যু নিশ্চিত করেন পোপের পরের অবস্থানে থাকা কার্ডিনাল ক্যামেরল্যাঙ্গো। যদিও অতীতে পোপের মাথায় রূপার হাতুড়ি দিয়ে 3 বার আঘাত করে মৃত্যুর খবর নিশ্চিত করা হতো। মৃত ঘোষণার পর পোপের হাতে থাকা রিং অফ ফিশারম্যান খুলে নিয়ে তা নষ্ট করে দেওয়া হয়। এই আংটি হলো পোপের পরিচয়। প্রত্যেক পোপের জন্য আলাদা করে তৈরি করা হয় রিং বা আংটি। পোপের মৃত্যুতে 9 দিনের শোক ঘোষণা করে চার্চ।
নিয়ম অনুযায়ী পোপকে সমাহিত করতে হয় মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে। পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেডে ভ্যাকান্তে, অর্থাৎ আসন খালি। এই সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব থাকে কলেজ অফ কার্ডিনালদের উপর। তারাই মূলত নতুন পোপ বেছে নেয়ার যাবতীয় আয়োজন করেন। পোপের মৃত্যুর 15 থেকে 20 দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচনের ভোটাভুটি। কেবল 80 বছরের কম বয়সী কার্ডিনালদের ভোট দেওয়ার ক্ষমতা আছে। সাধারণত ভোটার সংখ্যা হয়ে থাকে 120 জন। ভোটের আগে তাদেরকে সিস্টাইন চ্যাপেলে নির্জন পরিবেশে ও বাইরের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। পোপ নির্বাচিত হতে কার্ডিনালদের 2/3 ভোট প্রয়োজন। এরপর ভোটার স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে দেওয়া হয়। সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়া মানে নির্দিষ্ট সংখ্যক ভোট নিশ্চিত হয়নি, আর সাদা ধোঁয়া নতুন পোপ নির্বাচনের ঘোষণা দেয়। নির্বাচনের পর প্রার্থীকে পোপের নাম বেছে নিতে বলা হয়। এরপর সেন্ট পিটার্স স্কয়ারের সামনে নতুন পোপকে পরিচয় করানোর পর জনতার উদ্দেশ্যে প্রথম প্রার্থনায় অংশ নেন নবনির্বাচিত পোপ। ভ্যাটিকান সিটিতে পোপের কিছু রুটিন দায়িত্ব রয়েছে। তার তত্ত্বাবধানে প্রতি রোববার পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য সাপ্তাহিক প্রার্থনার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত থাকেন প্রায় 5000 তীর্থযাত্রী। এছাড়াও ক্রিসমাস, ইস্টার সানডে ইত্যাদি ধর্মীয় উৎসবেও বিশেষ প্রার্থনায় সভাপতিত্ব করেন পোপ। তানভীর জানি, এখন বিশ্ব। 3 বছরে বিশ্ব ভূরাজনীতি নতুন মাত্রা নিয়েছে স্রেফ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। সংঘাত গড়িয়েছে 4th বছরে, প্রাণ গেছে প্রায় 10 লাখ মানুষের। এত কিছুর পরেও কবে যুদ্ধ শেষ হবে মিলছে না সে উত্তর। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। প্রাণহানি, যুদ্ধাহত হয়ে মৃত্যু যন্ত্রণা সয়ে বেঁচে থাকা, স্বজন হারানোর শোক, যুদ্ধের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার 3য় বছর, যুদ্ধ গড়ালো 4th বছরে। ভালো ভবিষ্যতের আশায় বিশ্বজুড়ে সংহতির রব উঠলেও সে সংহতি যেন মরীচিকা মাত্র। 2022 সালের 24 ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে প্রতিবেশী রাশিয়া। 3 বছরে যুদ্ধক্ষেত্রে প্রাণ গেছে ইউক্রেনের 46,000-এর বেশি সেনার, তথ্য কিয়েভের। নিখোঁজ কিংবা শত্রুপক্ষের হেফাজতে আটক কয়েক লাখ। পশ্চিমা সংবাদ মাধ্যমের তথ্য, রুশ সেনাবাহিনীর 95,000-এর বেশি সেনা প্রাণ হারিয়েছে যুদ্ধে। জাতিসংঘের তথ্য, 2,500 শিশুসহ নিহত বেসামরিক মানুষের সংখ্যা প্রায় 13,000। 2014 সালে রুশ সেনাবাহিনী ক্রিমিয়া ও ডনবাস আত্মসাৎ থেকে শুরু করে এ পর্যন্ত সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণহানি মতান্তরে প্রায় 10 লাখ। রাশিয়ার বিরামহীন হামলায় ভেঙে পড়েছে ইউক্রেনের বিশাল অবকাঠামো, ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত 10% বেশি আবাসিক স্থাপনা, আশ্রয়হীন 20 লাখের বেশি মানুষ। হিমাঙ্কের নিচে তাপমাত্রার দেশে বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া টানা 3টি শীত পার করছে 1.25 কোটির বেশি মানুষ। 3,500-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ফলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। বেশিরভাগ হিসেবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার একটি দিনের খরচ $50 থেকে $100 কোটি। যুদ্ধের প্রথম 2 বছরে রুশ হামলায় ইউক্রেনে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি ছাড়িয়ে যায় $15,000 কোটি। আসছে জুনে প্রথম 3 বছর 4 মাসে ইউক্রেনের বাণিজ্য ও শিল্প খাতে ক্ষতির পরিমাণ $17,500 কোটি পৌঁছাবে বলে তথ্য জার্মান পরিসাংখ্যিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার। যুদ্ধ শেষে ইউক্রেন পুনর্গঠনে কমপক্ষে $50,000 কোটি দরকার হবে বলে উঠে আসে সাম্প্রতিক রোম সম্মেলনে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দিতে চাওয়া আর প্রতিবেশী রাশিয়ার আপত্তি পর্যায়ক্রমে রূপ নেয় সামরিক সংঘাতে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং ক্রিমিয়া, ডনবাস, দোনেৎস্ক, লুহানস্ক, খারসন ও জাপোরিজিয়া দখলে নেয়ার আরেকটি বড় কারণ অর্থনৈতিক স্বার্থ। ডনবাসে লিথিয়ামের মজুত এবং ইউক্রেনের শস্য ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিতে পারলে বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে রাশিয়া।
পশ্চিমা আধিপত্য বিরোধী শক্তির এই উত্থান রুখতেই যুদ্ধের ৩ বছরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অজস্র সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের অর্থাৎ বিশ্ব রাজনীতিতে শীর্ষ প্রভাবশালী দেশগুলো। ইউক্রেনের জন্য অর্থের অঙ্কে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত সহায়তার পরিমাণ হাজার হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ইউক্রেনকে এ পর্যায়ে সহায়তা দেয়া বন্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সাথে এ যাবৎ দেয়া সহায়তার বিনিময়ে ইউক্রেনের রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ সম্পদের ভাণ্ডারে প্রবেশাধিকারও চেয়েছেন তিনি। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার শান্তি আলোচনার উদ্যোগ নিলেও আলোচনার টেবিলে রাখেনি ইউক্রেন, এমনকি মার্কিনীদের চিরমিত্র ইউরোপের কোনো দেশকেও। সব মিলিয়ে যুদ্ধের শেষ কবে মিলছে না তার বিন্দুমাত্র আভাস। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, কমেছে বৈশ্বিক প্রবৃদ্ধি, নতুন মাত্রা নিয়েছে ভূ রাজনীতিও। ইউরোপ কি শক্তি হারাচ্ছে, কিংবা মহাদেশটির পতন এবং ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার উত্থানের গতি বৃদ্ধি পাচ্ছে কিনা ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে, এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে, যার উত্তর মিলতে পারে কেবল এ যুদ্ধের পর্দা নামলেই। নুজহাত কামাল, এখন বিশ্ব। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির অর্থায়ন নিয়ে ফের মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থ দেওয়া হয়েছে যেন তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠানে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এই প্রসঙ্গ তোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, এই অর্থ পেয়েছে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যা খুব বেশি পরিচিত নয়, এমনকি ওই সংগঠনে কর্মীও নাকি মাত্র 2 জন। বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেই দিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে। Thank you very much. এখন সকালে নিচ্ছে শেষ বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ রাওয়ালপিন্ডিতে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। জিতলেই সেমিফাইনালে 1 পা দিয়েই রাখবে কিউইরা। অপরদিকে জয় ভিন্ন অন্য কিছু উপায় নেই শান্ত বাহিনীর। বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 দলের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অগ্নি পরীক্ষা। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী নিউজিল্যান্ডের সামনে লাল সবুজরা। রাওয়ালপিন্ডির রান প্রসবা পিচে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তানজিদ সৌম্যদের। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ড বাংলাদেশ পরস্পর মুখোমুখি হয়েছে 45 বার, যার মাঝে কিউইদের জয় 33 ম্যাচে। বাংলাদেশ জিতেছে 11টিতে, পরিত্যক্ত হয়েছে 1টি ম্যাচ। শক্তিমত্তায় নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও কন্ডিশন বিবেচনায় দারুণ উপভোগ্য ম্যাচের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে 4টিতেই আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে স্যাটনার বাহিনী। যদিও সবশেষ নেপিয়ারে নিউজিল্যান্ডকে 9 উইকেটে হারানোর সুস্মৃতি আছে বাংলাদেশের। All the games in this tournament are pressure games. It's the top 8 in the world and you expect every game to be hard. Yes, they've been playing well, but tomorrow is a new day. So we will try and make sure that they don't play as well as they've been playing. We're going to find out that today. He has to do a fitness test today and then we'll know after practice today whether he's fit enough for selection. কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সর্বনিম্ন 174 রান ডিফেন্ড করে জিতেছে বাংলাদেশ। এছাড়া সর্বোচ্চ 306 রান চেস করেও জয়ের ইতিহাস আছে শান্ত বাহিনীর। In the last 5 matches we've gone to 300 a couple times, so we have the ability to do it. In the last game we didn't start well and we got to 200, so long as we start well we can get there. নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 792 রান করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 169 রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সবচেয়ে বেশি 17টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2টি করে সেঞ্চুরি আছে সাকিব ও মাহমুদুল্লাহর।
সর্বোচ্চ 6টি 50 তামিম ইকবালের। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 38 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সেরা বোলিং ফিগার রুবেল হোসেনের 29 রানে 6 উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে 60 রানে হারিয়ে দারুণ ছন্দে স্যাটনার বাহিনী। ব্রেসওয়েল, চ্যাপম্যান, ল্যাথাম, কনওয়েদের নিয়ে গড়া নিউজিল্যান্ড বেশ শক্তিশালী দল। অপরদিকে ভারতের বিপক্ষে মাত্র 228 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় সেঞ্চুরি পেলেও টপ অর্ডারে রান করা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। Yeah, we've got a few plans for Bangladesh, but I think what we obviously have to wait and see what the wicket does. You know, if it is pretty flat, I think it is probably similar stuff to what we've been operating in Karachi. It's, you know, hitting that hard length for a long period of time, and then, you know, we know they have some destructive players in their lineup as well. So I think traditionally it's quite a high-scoring ground, so we have to be on. And then with the bat, we just talk about trying to build partnerships and. রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে 27 ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে 11 বার, চেস করা দল জিতেছে 15 বার। গড়ে প্রথম ইনিংসে রান হয়েছে 250। বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে লড়াইয়ে নামবে। জয় পেলেই সেমিফাইনালে 1 পা দিবে কিউইরা। অপরদিকে জয় দিয়েই টুর্নামেন্টে টিকে থাকার প্রত্যাশা লাল সবুজদের। ফারহান ইসান, এখন। শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাই। দেশ অস্থিতিশীল করছে আওয়ামী দোসরা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। জঙ্গি নাটক সাজিয়ে অনেককে নিরীহ মানুষ গুম করেছে সাবেক র্যাব কর্মকর্তা আলেম। বিরোধী মত দমন করায় পেয়েছেন পদক। রাজধানী জুড়ে তারের জঞ্জালে সৌন্দর্যহানি, বাড়ছে ঝুঁকি, নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতায় অনিরাপদ নগরী। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে সেমির পথে এগিয়ে যাবে টাইগাররা। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।